ইউথ পার্লামেন্ট আজকে কল্যাণী নদিয়াতে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আপনি জুরি মেম্বার্স ছিলেন, কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাবো অর্গানাইজারদের যে আমাকে জুরি হিসেবে তারা ডেকেছেন, এজন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে, কারণ আমি শিখলাম এসে অনেক কিছু। একটু আগে বলছিলাম, তো ভালো লাগলো, আর এরকম তো হওয়ার দরকার আছে। তবে আমার কোথাও গিয়ে মনে হলো যে আম, কোনো একটা মতামত চাপিয়ে দেওয়া না, আর একটু ফ্রিডম দেওয়া উচিত ছিল, যে তারা কি বিষয়টা যেটা ছিল, আমি ওর মধ্যে ঢুকছি না, কিন্তু সেখানে বিষয়টা আমার মনে হচ্ছে যে আর একটু ফ্রিডম দেওয়া উচিত ছিল, একটু অন্যভাবে সাবজেক্টটার বিষয়টাকে রাখা উচিত ছিল। ঠিক আছে, এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত, এবং ছেলেমেয়েরা শিখবে, ওরা তো ভবিষ্যৎ, আগামী দিনে বলতে শিখবে, জানতে শিখবে, ভালো যে জিনিস। বিষয়টা নিয়ে আজকে আমার ছেলেমেয়েরা বললো সেই বিষয়টা নিয়ে দুটো কথা আপনি বলেন। না, আমি সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না, কারণ আমি নিজে খুব ভালো করে জানি না বিষয়টা। ঠিক আছে, বা এই মুহূর্তে একটা বিতর্কিত বিষয়, তো আমি এই বিতর্কিত বিষয়ের মধ্যে এখন পরিবেশ কথা বলবো পরিবেশ না। দূষণ নিয়ে দুটো কথা শুনবো। পরিবেশ দূষণ নিয়ে তো আমি প্রচুর কথা বলতে পারি। আমরা খুব সকলে এই মুহূর্তে আমরা অনেকে ভাবছি যে আমাদের রাজনৈতিক অবস্থা খুব খারাপ, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আমরা লড়ছি, অনেক রকমের ধর্মের ভেদাভেদ করছি, সবকিছু নিয়ে ভাবছি, কিন্তু আমার মনে হয় এটা সব থেকে বড় বিপদ নয় মানুষের কাছে। এখন বিপদ আমাদের পরিবেশ, আমরা ক্রমাগত নষ্ট করে চলেছি। আমার ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন জায়গায় এখন এমন এমন পরিস্থিতি, রাস্তায় মানুষ নেমে পড়েছেন, পরিবেশ বাঁচানোর জন্য সাধারণ মানুষকে নামতে হচ্ছে, পলিসি মেকার্সরা সেই দিকে নজর দিচ্ছেন না। তো সেটা তো খুব, মানে ওটাই খাতরে মে, আমরা খাতরে মে আছি। কিভাবে কিভাবে আছি আমরা? বিভিন্ন ভাবে এয়ার পলিউশন বলুন, তারপরে খাবার দাবার বলুন, সমস্ত কিছুতেই আমরা পলিউটেড, সবকিছু, কোনো কিছুর পিওরিটির দিকে নজর নেই কারুর, সেই দিকটা তো ভীষণ ভাবে আপনি খারাপ যদি হয়ে জলের আছে। বোতল নিয়ে কিছুটা বলছিলেন যদি হ্যাঁ, বলেন। আমি জলের বোতল নিয়ে এটাই বলছিলাম, যেটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে, আমি খুব বিশেষজ্ঞ নই, যেটুকু পড়াশোনা করে জেনেছি, যে ধরুন আমরা একটা ওই প্লাস্টিকের জলের বোতল, আমি জলটা নিয়ে বলছিলাম না, আমি বটলটা নিয়ে বলছিলাম, কারণ আমাদের এই মুহূর্তে পৃথিবীতে সমস্যা হচ্ছে আবর্জনার, আহ, মানে কি বলবো, সেটার সেই ম্যানেজমেন্টটা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভারতবর্ষে যেটা একটা চরম জায়গায় পৌঁছেছে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেগুলো একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, সেটাকে বারবার ব্যবহারই করি, সচেতন না থাকি, তাহলে তো এটার কোনো মানে একটা সময় আসবে, বলা হচ্ছে যে 2050-এর পরে অর্ধেকটা এই পলিউশনে, আমার এই ওয়েস্টেই ভরে যাবে, আমরা সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারবো না, তার রিসাইকেল করার কোনো ব্যবস্থা নেই, পলিসি নেই। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি বলছিলাম যে আমরা সাধারণ মানুষরা যদি এইগুলোকে ব্যবহারের থেকে বিরত থাকতে পারি, তাহলে অনেকটা মানে সলিউশন আসবে। এবং কেউ বলেন যে, আমি এরকম বলতে গেলে অনেকে বলেন ফ্যাক্টরি বন্ধ করতে বলুন, ক্যারি ব্যাগের ফ্যাক্টরি বন্ধ করতে বলুন, এই ধরনের বিষয় বলে। তো আমার ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা তো অনেক বড় বিষয়, সরকার করবে, পলিসির ব্যাপার আছে, আরো অনেক কিছু বিষয় আছে। তো আমরা সাধারণ মানুষ যদি জিনিসটাকে নাই নিই, তাহলে তো চাহিদাই হবে না, তখন তো যিনি বানাচ্ছেন, আইনি পদ্ধতিতে হোক, একদম তাই। বেআইনি পদ্ধতিতেই হোক, যেভাবেই হোক, তিনি বানাবেন না। যদি চাহিদা না থাকে মার্কেটে, তাহলে সেটা প্রডিউস হবে না। একই সাথে আপনি যেটা যেটা বলছিলেন বলে, যে ডিসপোজাল সিরিঞ্জ বা ইউজ অ্যান্ড থ্রো পেন এগুলো। সবকিছুই আপনি ভেবে দেখুন, একটা প্লাস্টিক, আমরা পেন 2 টাকা বা 5 টাকার পেন ব্যবহার করি, যে যেগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো, খুলে আপনি রিফিলটা চেঞ্জ করতে পারেন না, পুরো জিনিসটা আপনাকে ফেলে দিতে হয়, প্লাস্টিকটাও ফেলে দিতে হয়, মানে ওই পেনের যে রিফিলটা সেটাও ফেলে দিতে হচ্ছে, প্লাস পেনটাও ফেলে দিচ্ছে, ওটা কিন্তু গার্বেজ হচ্ছে, রিসাইকেল হচ্ছে না। আর সঠিক নির্দিষ্টভাবে ফেলার কোনো পদ্ধতিই তো আমাদের নেই। সরকার চেষ্টা করছে, আমাদের এখানে যেমন আমরা পৌরসভা থেকে গ্রিন একটা বালতি, একটা নীল বালতি দিই, কিন্তু সেখানে কতজন মানুষ সচেতন, আমরা পারছি না করতে। তো সেখানে যদি আমরা এই ব্যবহারগুলোকে কমিয়ে দিই, ওই পেনগুলো তৈরি হবে না। আমার 5 টাকা একটা পেন পাচ্ছি, ঠিক আছে, আমার একটা যে মেটালের পেন, যেটা আমি অনেকদিন ব্যবহার করতে পারবো, যেটা ওয়েস্ট কমে, মানে আমার যে ওয়েস্ট জেনারেশন নিয়ে প্রবলেম, তার পরিমাণ কমাবে, সেটা আমি অন্তত 10 বছর ব্যবহার করতে পারি। একটা ভালো মোটামুটি পেন কিনলে 100 টাকাও লাগে না পেনটা কিনতে। তো আমার এই 10 টাকা 5 টাকা করে যদি আমি 10 বছর কত পেন কিনে ফেলি ভাবুন। কিন্তু আমরা এইটা ভাবি না। তারপর ধরুন এই যে এই বটল গুলো বা যেগুলো, আমাদের জলের সোর্স খুব আছে, খাবার জল এরকম নাকি আমাদের অভাব আছে, আমাদের ওই জলটাই খেতে হবে। ওই মিনারেল ওয়াটার বলে যেগুলো বিক্রি হয়, আদপেই মিনারেল কিনা আমরা জানি না, তার মধ্যে কি আছে আমরা জানি না। তো আমরা সাধারণ যে প্রত্যেকদিন বাড়িতে যে জলটা খাই, সেটাই একটা ক্যারি বটল, ওয়াটার বটলে নিয়ে যেতে আসতে পারি, স্টিলের হতে পারে, একবার কিনলে একটু ভালো কোয়ালিটির কিনলে আপনার সারা জীবন চলবে। এইগুলোই বলছিলাম আর কি। যদি শেষ কথা জিজ্ঞাসা করব, আগামী ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ গোটা পৃথিবী এটা সংকটে আছে আপনার কথা অনুযায়ী। যুব সমাজকে কিভাবে সচেতন, কি করবে যুব সমাজ যাতে আমরা বাঁচতে পারি, বাঁচাতে পারি পৃথিবীকে? যুব সমাজের উচিত, এখন তো ওদের হাতে একটা করে মোবাইল ফোন আছে,
ইন্টারনেট আছে তাতে, খুব ইজিলি অ্যাভেলেবল। একটু পড়াশোনা করুক, জানুক, না জেনে নয়, একটু জানুক, জেনে যে কোনটা ভালো কোনটা সঠিক সেটা করুক, সেই কাজটা করুক। এবং অনেক মানুষ আছেন যারা কাজ করছেন, তাদেরকে তাদের ওই বই পড়তে হবে না, বই পড়তে ভালোবাসে না আজকালকার যুব সমাজ, সবসময় তারা সোশ্যাল মিডিয়াতে থাকে। তো সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে, একটু কন্টেন্ট কোথাও গিয়ে একটুখানি সার্চ করলেই তারা এই ধরনের মানুষদের মানে কি বলবো সম্পর্কে জানতে পারবে, তাদের কাজ জানতে পারবে। সেগুলো দেখুক, দেখে শিখুক, এবং সেটা নিজেদের জীবনে, নিজের বাড়ির থেকে শুরু করুক সেই কাজটা করা। একটা অভিনব প্রচেষ্টা। এটা তো এই এনএসএস প্রোগ্রামের মধ্যেই একটা অংশ, অনিবার্য অংশ। তবে এতকাল এভাবে করা হয়নি। সুতরাং এটা আজকে যেটা হলো, এটার একটা আলাদা তাৎপর্য আছে। এটা একটা পথিকৃতের ভূমিকা পালন করলো আজকের অনুষ্ঠানটি, এবং যারা বলল তারা তৈরি হচ্ছে ভবিষ্যতে প্রজন্মের পার্লামেন্টেরিয়ান বলা যায়। তো আমি সেই জন্য এখানে এসে আমি অত্যন্ত খুশি, এবং মনে হয়েছে এটা একটা অত্যন্ত ফ্রুটফুল এক্সারসাইজ। আগামী ভবিষ্যতের জন্য কি বার্তা দেবেন? আসলে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে নিজেদের পার করছি। তো সচেতনতা খুব প্রয়োজন। চারপাশে কি ঘটছে, কিভাবে আমরা চলছি, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সবকিছুই একটা যেন পরীক্ষার মধ্য দিয়ে চলছে। তো সেখানে এই পার্লামেন্ট যে ব্যাপারটা, এটা যেন প্রত্যেককে নিজের মনের মধ্যে এক একটা নিজের নিজের মধ্যে এক একটা পার্লামেন্ট তৈরি করতে হবে, এবং সেখানে অনবরত তর্ক করতে হবে, এবং তর্ক করে করে সঠিক কি হতে পারে নিজের সেই ধারণাগুলো প্রত্যেক নাগরিককে তৈরি করতে হবে। তাদের যৌথ প্রয়াস হয়তো ভবিষ্যতে আমাদের সমাজ রাষ্ট্রকে একটা দিক নির্দেশ দেবে। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আজকে এই যুব সমাজ শান্ত হবে না অশান্ত হবে? কি করবে? কি ডিসিশন নেবে? কিভাবে চলবে তারা পথ? কিভাবে পথ দেখাবে আগামী পৃথিবীকে? কি বলবেন? আসলে আমরা একটা খুবই অশান্তিকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সমস্ত পৃথিবীতে। কিছুক্ষণ আগে যিনি স্পিকার ছিলেন তিনি বলেছেন, এখন যুব সমাজের যেটা কাজ সেটা হচ্ছে যে নিজেকে সুশিক্ষিত করা। শিক্ষা মানে নিজের বিবেকটাকে জাগ্রত করা, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এবং সেটা যুক্তিপূর্ণভাবে যেন সেই সিদ্ধান্তটাকে আমরা প্রয়োগ করতে পারি সমাজের মধ্যে। মানে এরকম নয় যে আমি খুব শিক্ষিত হলাম কিন্তু সমাজের প্রয়োজনে আমি বাড়িতেই থাকলাম। এরকম নয়, নিজের মতামতটাকে সঠিকভাবে সঠিক জায়গায় যেন আমরা যুক্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারি। আর সবার উপরে যেন আমরা ভালো মানুষ হতে পারি। তো আমি আমাদের ছাত্রছাত্রীদের বা যারা এখানে উপস্থিত আছে ছোট ছোট ছেলেমেয়েরা, ওদের এই যে প্রয়াস এখানে যে উপস্থিত থাকা, ওরা তো অনেক আরো অন্যান্য জায়গায় যেতে পারতো, কিন্তু ওরা যে নিজেদের উদ্দীপনাতে এখানে এসেছে, এখানে যে প্রেজেন্ট করেছে নিজেদের টপিক গুলো, তার জন্য আমি ওদেরকে মানে খুবই ধন্যবাদ দেব যে এটা একটা উত্তরণেরই একটা পথ। মানে এই ধরনের অনুষ্ঠানে যারা আয়োজক এবং যারা এখানে অংশগ্রহণকারী, কতজন মানে অংশগ্রহণ করেছিল আজকে? এখানে ২১ জন অংশগ্রহণ করেছে। মানে অংশগ্রহণ অনেকেই করার জন্য নাম রেজিস্টার করেছিলেন, কিন্তু উপস্থিত ছিলেন আলটিমেটলি ২১ ২১ জন। জন পার্টিসিপেন্টস কে আমরা পেয়েছি। তো সবাইকেই আমি ধন্যবাদ দেব, এবং এইভাবেই আমরা আশা করি ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক লক্ষ্যে পৌঁছে দিদি যাব। একটা ছোট্ট কথা, এই ২১ জন থেকে ১০ জনকে নির্বাচিত করা খুব একটা কঠিন কাজ বলে মনে হয়েছে তো? হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই কঠিন কাজ। কারণ ওই আমাদের আবেগের কাছে। কারণ ওরা সবাই ছোট, সবাই খুবই নতুন, এবং অনেকেই ব্যাপারটা জানে না বা বোঝেনি মানে সেইভাবে। কিন্তু আমরা মানে সেই কঠিনতাটাকে উত্তীর্ণ করেছি আরকি, ওই নিজেদের আ মানে কষ্ট করেই করতে হয়েছে জিনিসটা। তো আমরা সবাইকেই চাইবো যে সবাই যেন খুব ভালোভাবে আবার ভবিষ্যতের জন্য তৈরি হয়। আ তৈরি হয়ে আবার এরকম বিভিন্ন রকম অনুষ্ঠানে যেন ওরা অংশগ্রহণ করতে পারে। কেউই যেন ডিমোরালাইজড না হয়ে যায় যে আমি পারলাম না বা আমি পেলাম না, এরকম নয়। ভবিষ্যতে যেন আরো ভালো করে চেষ্টা করে, যেটা স্যার বললেন যে যারা কম নাম্বার পেয়েছে বা যাদের সিলেক্টেড যারা হয়নি তারা আরো বেশি করে চেষ্টা করবে। একটা খুব গানের লাইন ভীষণ মনে পড়ছে, মানুষ আর নেই কো মানুষ। তো মানুষের মধ্যে মানুষকে বোধহয় আর পাওয়া যায় না। মানুষ হবে কি করে যুব সমাজ, কি বলবেন? আমি তো এখানে ২১টা মানুষ দেখলাম। প্রত্যেকেই ভালো মানুষ। প্রত্যেকের মধ্যেই লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। শুধু একটা যেটা মনে হলো একটু স্ট্রাকচার্ড আইডিয়া। তলোয়ারগুলো সব ভালোই আছে, শুধু একটু ঘষে নেওয়ার অপেক্ষা। ঘষে নিলে সবকটি উন্নত মানের তলোয়ারই হবে। আমাদের এরকম তলোয়ারই দরকার। সবাই যদি ভালো মাপের তলোয়ার হয় তাহলে আপনি যুদ্ধ করবেন কিভাবে? বেছে নিতে হবে। তার জন্য সব ঠিক আছে। সবাই খুব ভালো মানুষ আছে। যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজকে বলবো তোমরা অশান্ত হও, একদম স্বামীজির মতন অশান্ত হও।
যে স্বামীজি সারা সমুদ্র হিমাচলকে নড়িয়ে দিয়েছিল, সেরকম একজন বিদ্রোহী হও। বিদ্রোহী হয়ে ভারতবর্ষকে কাঁপিয়ে দেওয়া দরকার আছে। কাঁপিয়ে দেওয়ার পরে তো সেডিমেন্টেশন হয় এবং স্ট্রাকচার্ড হয়। আমরা সেটার ওই অপেক্ষায়, দেখা যাক ভোর কবে আসে আবার। সুন্দর আলো আছে এখন। কিন্তু যুব সমাজ তো বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। তো এখন কি টাইপরাইটার নিয়ে থাকবে নাকি? এখন মোবাইলের যুগ, মোবাইল নিয়ে থাকবে। ভবিষ্যতে যখন পকেট ক্যালেন্ডারের মতন হবে তখন সেটা নিয়ে থাকবে। সেটাই তো স্বাভাবিক। চলই তো নিয়ম আমাদের যুগের। আমরা যদি এখন টাইপরাইটার পকেটে নিয়ে ঘুরি তাহলে তো সেটা মনে হয় আমরা যুগের থেকে পিছিয়ে গেলাম। আমরা কি এখন কঞ্চনজঙ্ঘা শঙ্খ নিয়ে ঘুরবো নাকি? মোবাইল নিয়েই তো ঘুরবো। মোবাইল থেকেই তো জ্ঞান আহরণ করবো। মোবাইল তো এখন প্রচন্ড, মানে সেই পাঠ্যপুস্তকের বদলে মোবাইল নিয়ে এসছি। মোবাইল থেকে আমরা আমরা কেন নেগেটিভটা কেউ দেখছি? তার ভালো ব্যবহারও আছে, তার খারাপ ব্যবহারও আছে। আমরা তো আশা করছি সবাই ভালোটাই দেখছে। এখন আমরা ভিলেন বলতে গেলে তো অমরিশ পুরীর কথাই উচ্চারণ করবো নাকি? তো খারাপ হলো সেটা অমরিশ পুরীর মতনই হোক, আবার হিরো হলো অমিতাভ বচ্চন বা ধর্মেন্দ্রের মতন হোক। এটাই আশা করবো। যাই হতে হবে, ভালো হতে হবে, উৎকৃষ্ট হতে হবে, প্রফিসিয়েন্ট হতে হবে। এটার জন্যই তো আজকে। যদি যুব সমাজ এবং এই যুবদের মধ্যে কিন্তু যুবারাও রয়েছে। আর আমরা একটা কথা খুব ভালো জানি যে নারী আমরা পারি। কি বলবেন? যুব সমাজ, তার মধ্যে নারী পুরুষ, হ্যাঁ, তার মধ্যে কোনো পার্থক্য হয় না। আম, আগেকার সময় আলাদা ছিল। তখনকার যা ছেলে মেয়েরা পেত, অনেক পার্থক্য ছিল। হ্যাঁ, এখন সেটা নেই। এখন ছোট থেকে, স্পেশালি বেঙ্গলি ফ্যামিলিজে ছোট থেকে ইনফ্যাক্ট মেয়েদেরকে বেশি দেওয়া হয়, বিকজ বাবা মারা দেখছেন যে তারা কোনো দিকে ছেলেদের থেকে কম নয়। সেই ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে তারা নেক টু নেক চলছে, বিট এনি কাইন্ড অফ ফিল্ড, হ্যাঁ, মিডিয়া বলুন, বিজনেস বলুন। আমার মনে হয় এখানে কোনো পার্থক্য হয় না। আর আমরা যাই প্রোগ্রাম করি, আমরা চেষ্টা করি, ইভেন দো আমাদের মোস্টলি 50-50 আমরা পার্টিসিপেশন পাই, এখনো কিছু কিছু পকেটস আছে, স্পেশালি রুরাল এরিয়াসে যখন আমরা কোনো স্পোর্টস করি বা কিছু করি, ওখানে মেয়েদেরকে বাড়ি থেকে টেনে আনতে হয়। হ্যাঁ, সো ওই চেষ্টাটা আমাদের আছে যে যেখান অব্দি এখন আমরা পৌঁছাতে পারিনি, বা ইকুয়ালিটি ট্রু সেন্স ইন অল দ্য অ্যাসপেক্ট যেখানে আমরা এখন অব্দি পৌঁছাতে পারিনি, এই প্রোগ্রামের থ্রু দিয়ে যেন আমরা ওই জায়গাগুলো, ওই পকেটগুলো থেকে আমাদের মেয়েদেরকে টেনে আনতে পারি, অ্যান্ড সব মিলিয়ে যেন আমরা কন্ট্রিবিউশন করতে পারি। আজকের অনুষ্ঠানটা কতটা সফল? আমার তো মনে হয় যেই ধরনের টাইম লাইনের মধ্যে এনএসএস ইউনিট প্রোগ্রামটা অনুষ্ঠান মানে অর্গানাইজ করেছে, আই থিঙ্ক ইটস ভেরি ওয়েল ডান। ইন টার্মস অফ পার্টিসিপেশন আমরা মানে হোপ করছিলাম আর একটু বেশি হবে, বাট স্টিল যারা এসেছিল তারা নিজেদের বেস্ট দিয়েছে। আর আমরা তো এটাই চাইবো যে যতজন এসেছিল তাদের মধ্যে থেকে যারা টপ 10 তারা যেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে। শৃঙ্খলাবদ্ধ হওয়া, শান্ত থাকা এবং নিজে সুনাগরিক হয়ে ওঠার চেষ্টা করা। আজকের দিনে যুব সমাজ অশান্ত এবং বিভিন্ন কারণে অশান্ত। ফলে সঠিক কারণে অশান্ত হচ্ছে না বেঠিক কারণে অশান্ত হচ্ছে, লক্ষ্যটা কি সেটা ঠিক রাখতে হবে। নিজের জীবনে, সমাজের প্রতি এবং পরিবারের প্রতি নিজের একটা সুশৃঙ্খল লক্ষ্য থাকতে হবে। তবেই যুব সমাজ আগামী দিনে নিজেও এগোবে ব্যক্তিগতভাবে এবং সমাজকেও এগিয়ে নিয়ে যাবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা ছিল, সেই আলোচনা সম্পর্কে আমরা দুটো কথা শুনি। আজকের বিষয় নিয়ে আলোচনা ছিল যে 50 বছরের যে জরুরি অবস্থা আমাদের এখানে হলো 1975 থেকে 2025, তার থেকে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কি শিখতে পারি। ফলে আজকের প্রতিযোগী প্রত্যেকেই জরুরি অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন, আমাদের এখানে জানিয়েছেন, এবং সেখান থেকে যে আমাদের কি কি শিক্ষণীয় রয়েছে, যে কি কি ভুল আমরা আর করব না, সেখানে বলতে গিয়ে তারা যে দুটো জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ জোর দিয়েছেন, সেটা হচ্ছে প্রথমত যে তারা কখনোই চায় না যে তাদের যে অধিকার, তাদের যে বাক স্বাধীনতা, তাদের যে নিজেদের মতো করে মত প্রকাশের অধিকার, এগুলো খর্বকতা হোক এটা চায় না। এবং একই সাথে তারা চায় না যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেটা যাতে হরণ হোক। এই দুটো জিনিসের উপরে তারা জোর দিয়েছে এবং আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে ভারতীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তোলার ক্ষেত্রে। ভালোবেসে ভালোবাসায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাথে এনএসএস এর আজকে এত বড় একটা কর্মোদ্যোগে আপনি উপস্থিত। কি বলবেন? এনএসএস জাতীয় সেবা প্রকল্প আমাদের যে দেশের যে যুব এবং ক্রীড়া দপ্তর তার অধীনে, এবং দীর্ঘকাল থেকে এনএসএস প্রচলিত এবং খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এবং তার একটা সব থেকে প্রধান দিক যেটা, যুবদের আমরা কি করি, যুবকদের আমরা শিক্ষাগতভাবে তারা যাতে উন্নত হতে পারে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকি। কিন্তু মূলত তাদের যে চরিত্র গঠন,
সেই চরিত্র গঠনে এনএসএস এর ভূমিকা কিন্তু অতুলনীয়। এনএসএস একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে তাদের চরিত্র গঠন বিভিন্ন ক্ষেত্রে। যেমন আজকে যেমন এই ইউথ পার্লামেন্ট, ইউথ পার্লামেন্ট মানে একটা দেশের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা এখানে তাদের মতামত তুলে ধরলো। তার মাধ্যমে তাদের যে বাচনভঙ্গি, তাদের যে বলা, এই বিষয়ে তাদের যে জ্ঞান অর্জন করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে যে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন, তার একটা অসাধারণ সুযোগ কিন্তু তারা এই অনুষ্ঠান বা আমাদের যে ইউথ পার্লামেন্টের মাধ্যমে তারা পেল এবং সেই অভিজ্ঞতা তাদেরকে কিন্তু আগামী দিনে আরো প্রতিষ্ঠিত হতে, সুপ্রতিষ্ঠিত হতে, সুনাগরিক হিসেবে নিজেদেরকে তুলে ধরতে আগামী দিনে সাহায্য করবে। এবং এর জন্য আমাদের যে নদিয়া জেলার যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর তার যে সাহায্য তার জন্য আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ। Of My Bharat, the organization that they are conducting this seminar, this youth parliament on emergency. See, this has been 50 years of emergency, and we know the deprivations, the forced sterilizations that have been done with women, and the curtailing of freedom of speech that has been done. So yeah, this is appreciable, and I thank My Bharat and the government of India for this type of youth parliament. Thank you. It has been a wonderful opportunity for me. फिलहाल अभी तक तो हमारे डिस्ट्रिक्ट में नदिया डिस्ट्रिक्ट में तो ऐसा कुछ हुआ नहीं फिलहाल, पर ये पहली बार है। इसके हालांकि इस समय 10-22 लोग थे, उनमें से बस 10 लोगों को चुना गया। फिर अपकमिंग टाइम में जितने लोग बढ़ेंगे शायद कंपटीशन उतना बढ़ेगा और वो बेटर होगा, मतलब चयन करने के लिए। थैंक यू। আমি বলবো আজকের যে যুব সমাজ যে পিছিয়ে পড়ছে, যুব সমাজ আরো এগিয়ে আসুক, এনএসএস এনএসএস এ অংশগ্রহণ করুক, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো নতুন কিছু উপকৃত হয়, নতুন কিছু পায়, নতুন কিছু দিশারি খুঁজে পায়। ধন্যবাদ। অত্যন্ত ভালো, কারণ আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার বিষয়টা অনেকটা ইজি ছিল, কিন্তু আজকের যে অনুষ্ঠানটি আমি অনেক কিছু শিখেছি এবং অত্যন্ত আনন্দিত। থ্যাংক ইউ। এই উপস্থাপনা এবং এই সমস্ত আয়োজন প্রচন্ড রিয়েলি আই এম রিয়েলি গ্রেটফুল ফর মেরা ইউবা ভারত নদিয়া, কারণ ইউথদের এখন সচেতন করা এবং ইউথদের এই জিনিসগুলোর ব্যাপারে জানা, পার্টিসিপেট করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টুডে। এবং আজকের টপিকটাও আই রিয়েলি কন্টেন দ্য থিংস দ্যাট হ্যাপেন্ড ডিউরিং দ্যাট পিরিয়ড অফ এমার্জেন্সি, সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। নতুন অভিজ্ঞতা, অবশ্যই সবারই আশীর্বাদ এবং স্যারদের ভালোবাসা তো অনেক কাম্য, এবং নতুন অভিজ্ঞতার একদম প্রথম যেহেতু আমার, তো একদম নার্ভাস ফিল করছিলাম, কিন্তু ঠিক ছিল। আপনাদের আশীর্বাদে সবই ঠিকঠাক হয়েছে। আশীর্বাদ করুন যেন আগে আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমরা এনএসএস হচ্ছে একটা সমাজসেবামূলক কাজ। এনএসএস এর মূল কথা যে নট মি বাট ইউ, তাই আমার জন্য নয় সকলের জন্য করো। সমাজসেবামূলক একটা কাজ হচ্ছে এনএসএস, এর মাধ্যমে আমাদের চরিত্র গঠন হয়, আমাদের মধ্যে সামাজিকতা বোধ জাগ্রত হয় এবং আমরা মানুষকে সমাজ সচেতনমূলক কাজ করে থাকি। আম আজকের যে বিষয়টি ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সে সম্পর্কে আমি যতটুকু বলেছি এবং আমার সহপাঠীরা যেটুকু বলেছে সেটুকুতে আমি যতটা এখানে দিতে পেরেছি, তার সঙ্গে আমি অনেক কিছু পেয়েওছি এবং শিখেওছি, জেনেছি অনেক কিছু। ভালো লেগেছে আজকে। বেশ অভিজ্ঞতা সুন্দর হয়েছে। তো এইটুকুই। ধন্যবাদ। আমি অনুপ বিশ্বাস, কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে। আর আমি সত্যি কথা বলতে এই পুরস্কারটা আমাদের স্যার সুজিত কুন্ডু মহাশয়কে অর্পণ করতে চাই, কারণ তার এত অনুপ্রেরণায় আজকে আমি এই পথে এসেছি। আমি সোমনাথ সরকার, বেথরডারি কলেজ থেকে এসেছি, এবং আজকে এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর পুরোটাই উৎসর্গ করতে চাই আমার শিক্ষক মহাশয়, এনএসএস ইনচার্জ প্রকাশ চন্দ্র মহাশয়, তাকে উৎসর্গ করে এই পাওনা।